পরীক্ষা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বিনায়ক বসুর ড্রয়িং রুম। রাত্রিকালে বিদ্যুৎবাতির আলোয় ঘরটি অতি সুন্দর দেখাইতেছে। ফিকা সবুজ রঙের দেয়াল, নূতন আধুনিক গঠনের আসবাব, 3টি আলোর বাল্ব ঘরের বিভিন্ন স্থানে থাকিয়া ঘরটি প্রায় ছায়াহীন করিয়া তুলিয়াছে। ঘরের দুই পাশে 2টি দ্বার, একটি ভিতরে এবং অন্যটি বাহিরে যাইবার পথ। ঘরের তৃতীয় দেয়ালের মাঝখানে ইংল্যান্ডেশ্বর 6ষ্ঠ জর্জের সোনালী ফ্রেমে বাঁধানো একটি প্রতিকৃতি শোভা পাইতেছে। বিনায়ক বসু ডিনার শেষ করিয়া ড্রয়িং রুমে আসিয়া বসিয়াছে এবং একটি কাউচে প্রায় চিত হইয়া শুইয়া একখানি ইংরাজি উপন্যাস পড়িতেছে। তাহার পরিধানে ঢিলা পায়জামা ও পাঞ্জাবির উপর একটি সিল্কের ড্রেসিং গাউন। বিনায়কের বয়স 30-এর নিচেই। সে এখনো অবিবাহিত। তাহাকে সুপুরুষ বলা চলে। গৌরবর্ণ দীর্ঘ দেহ, মাথায় ছোট করিয়া ছাঁটা কোঁকড়া চুল, মুখের লালিত্যের সঙ্গে এমন একটা পরিমার্জিত হঠকারিতার ভাব মিশ্রিত আছে যে তাহাকে চালিয়াত বলিয়া মনে হয়, এবং তাহার নৈতিক চরিত্র সম্বন্ধেও খটকা লাগে। উপরন্তু সে তরুণীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশিতে পারে। তরুণীরাও কেন জানি না তাহার প্রতি একটু বেশি মাত্রায় আকৃষ্ট হন। এইসব কারণে শহরে তাহার কিছু বদনাম রটিয়াছে। বিনায়ক সরকারি ইঞ্জিনিয়ার। মাস 2 পূর্বে সে পশ্চিমবঙ্গের এই সমৃদ্ধ শহরে বদলি হইয়া আসিয়াছে এবং স্থানীয় অভিজাত সমাজের তরুণী মহলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছে। নিবিষ্ট মনে বই পড়িতে পড়িতে বিনায়ক অন্যমনস্কভাবে চোখ তুলিতেছিল এবং ঈষৎ ভ্রুকুটি করিয়া শূন্যে তাকাইতেছিল, যেন তাহার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘোরাঘুরি করিতেছে। একবার সে বই রাখিয়া উঠিল। ঘরের কোণে একটি ক্ষুদ্র আলমারি ছিল। তাহার ভিতর হইতে বোতল ও পেগ বাহির করিয়া পেগ পূরণ করিয়া লইয়া আবার আসিয়া বসিল। বই পড়িতে পড়িতে মাঝে মাঝে পেগে চুমুক দিতে লাগিল। বাহিরের দিকের দরজা দিয়া একটি উর্দি পরা ফিটফাট খানসামা প্রবেশ করিল। তাহার হাতে জার্মান সিলভারের রেকাবের উপর একখানি চিঠি। খানসামা নিঃশব্দে প্রভুর সম্মুখে রেকাব ধরিল। বিনায়ক চিঠি তুলিয়া লইয়া ছিঁড়িয়া পড়িল। তাহার ভ্রু একটু উঠিল। সে একবার ঘড়ির দিকে তাকাইল। পাশের টেবিলে বুদবুদের ন্যায় কাচে ঢাকা সুন্দর একটি টাইমপিস। তাহাতে 10টা বাজিয়া 25 মিনিট হইয়াছে। বিনায়ক চিঠিখানি ড্রেসিং গাউনের পকেটে রাখিল। পেগ তুলিয়া লইয়া খানসামার দিকে না তাকাইয়াই বলিল, তুমি এখন যেতে পারো, তোমাকে আর দরকার হবে না। হ্যাঁ, সদর দরজা বন্ধ করার দরকার নেই। খানসামা জি বলিয়া প্রস্থান করিল। বিনায়ক পেগে একটি ক্ষুদ্র চুমুক দিয়া রাখিয়া দিল। একটি জয়পুরী কৌটার মধ্য হইতে সিগারেট লইয়া ধরাইয়া ঘরময় পাইচারি করিতে লাগিল। তারপর ঘরের মাঝখানে দাঁড়াইয়া পকেট হইতে চিঠি বাহির করিয়া অনুচ্চ কণ্ঠে পড়িল, বিনায়কবাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আজ রাত্রি 10:30টার সময় আমি আসব। সে সময় যেন কেউ না থাকে। ইতি মনিকা নন্দী। বিনায়কের মুখ দেখিয়া তাহার মনের ভাব কিছুই বোঝা গেল না। সে চিঠি মুড়িয়া পকেটে রাখিল। তারপর সিগারেটে একটা টান দিয়া সেটা অ্যাশট্রেতে ফেলিয়া পেগ তুলিয়া লইল
পেগ ঠোঁটের কাছে তুলিয়াছে এমন সময় বহির্দ্বারের ওপার হইতে স্ত্রী কণ্ঠের আওয়াজ আসিল। বিনায়কবাবু, আসতে পারি? বিনায়ক ক্ষণেক দ্বারের পানে চাহিয়া রহিল, তারপর পেগ নামাইয়া রাখিয়া হাস্যমুখে অগ্রসর হইয়া গেল। এসো মনিকা। মনিকা ঘরে প্রবেশ করিল। তাহার আবির্ভাবে ঘরটা যেন ঝলমল করিয়া উঠিল। মনিকা শুধু সুন্দরী নয়, তাহার মুখে চোখে বুদ্ধি ও চিত্তবলের এমন একটি প্রভা আছে যে তাহা তাহার দৈহিক সৌন্দর্যকে আরও ভাস্বর করিয়া তুলিয়াছে। মনিকার বয়স 20 বছর। তাহার কবরীতে জুথি ফুলের মালা, পরিধানে চাঁপা রঙের একটি সূক্ষ্ম বেনারসি শাড়ি, কর্ণে কণ্ঠে মণিবন্ধে মুক্তার লঘু অলঙ্কার, উচ্ছল যৌবনের ছটা বিচ্ছুরিত করিয়া সে যখন বিনায়কের সম্মুখে আসিয়া দাঁড়াইল, তখন মনে হইল সেকালের রাজকন্যারা বুঝি এমনিভাবেই চোখ ধাঁধাইয়া স্বয়ম্বর সভায় আবির্ভূত হইতেন। মনিকার অধরে একটু হাসি লাগিয়া আছে। বিরাগ ও অনুরাগ অবিশ্লেষ্যভাবে মিশিয়া গেলে বোধ করি মেয়েদের মুখে এইরূপ হাসি দেখা দেয়। মনিকা বলিল, আমার চিঠি পেয়েছিলেন? বিনায়ক পকেট হইতে চিঠি বাহির করিয়া ধরিল। মনিকাকে দেখিয়া তাহার বুক যে গুরু গুরু করিতেছে তাহা তাহার মুখ দেখিয়া বোঝা গেল না। সেকালের পণ্ডিতগুলোই ঠিক ধরেছিল, স্ত্রী জাতির চরিত্র আর পুরুষের ভাগ্য কখন কি ঘটবে বলা যায় না। আমার ভাগ্য যে হঠাৎ এত প্রসন্ন হয়ে উঠেছে তা 10:25 আগে জানতে পারিনি, তাই সামাজিক ভদ্রবেশ পড়বার সময় পেলুম না। মনিকা এই ত্রুটি স্বীকারের কোনো উত্তর না দিয়া চিঠিখানি লইয়া নিজের ব্লাউজের মধ্যে রাখিল। এটার আর বোধহয় আপনার দরকার নেই। বিনায়ক মুখ টিপিয়া হাসিল। না, তাছাড়া তোমার চিঠি আমার কাছে না থাকাই ভালো, সাবধানের মার নেই। কিন্তু যাক, তোমার সম্বর্ধনা করা হয়নি। এসো বসো। মনিকাকে সোফায় বসাইয়া সিগারেটের জয়পুরি বাক্সটা তাহার সম্মুখে খুলিয়া ধরিয়া বিনায়ক বলিল, নাও। মনিকা একবার বাক্সের দিকে তাকাইল, একবার বিনায়কের মুখের পানে তাকাইল, তারপর শান্ত কণ্ঠে বলিল, আমি সিগারেট খাই না। আপনার পরিচিতা মহিলারা কি সকলেই সিগারেট খান? সকলেই নয়, তবে কয়েকজন আছেন যারা একটানে একটা আস্ত সিগারেট পুড়িয়ে ছাই করে দিতে পারেন। কিন্তু তুমি যখন ধূমপান করো না, তখন অন্য কোনো পানীয়ের ব্যবস্থা করি, চা, কফি, শরবত। মনিকা পেগের দিকে কটাক্ষপাত করিল। আমার জন্য ব্যস্ত হবেন না, বরং আপনি যা খাচ্ছিলেন সেটা শেষ করে ফেলুন। আমি অর্ধপূর্ণ পেগ হাতে তুলিয়া লইয়া বিনায়ক হাসিল। তুমি যা ভাবছ তা নয়, আমি মাতাল নই। মাঝে মাঝে ডিনারের পর একটু পোর্ট খাই, শরীর ভালো থাকে। তুমিও ইচ্ছে করলে খেতে পারো, মেয়েদের পোর্ট খেতে বাধা নেই। ধন্যবাদ। পোর্ট আর ব্র্যান্ডি হুইস্কির মধ্যে কি তফাৎ তা বোঝবার অভিজ্ঞতা আমার নেই, সুতরাং ওটা থাক। বিনায়ক পেগ নিঃশেষ করিয়া রাখিয়া দিল। বেশ, তোমার যেমন ইচ্ছে। আমার অতিথি সৎকারের ত্রুটি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু উপায় কি? সে কাউচের অন্য প্রান্তে বসিল। মনিকা ঘরের চারিদিকে একবার সপ্রশংস দৃষ্টি বুলাইল। রাজার ছবির উপর দৃষ্টি পড়ায় তাহার ভ্রু ঈষৎ কুঞ্চিত হইল। আপনি খুব শৌখিন লোক দেখছি,
কিন্তু রাজার ছবি কেন? ওতে আপনার ড্রয়িং রুমের শোভা আরও বেড়েছে বলে মনে হয়? না, ওটা ভেক। ভেক? হ্যাঁ, ইংরেজের চাকরি করতে হলে ওটা দরকার হয়। আমার বাবাও ইংরেজের চাকরি করেন। এ জেলার দণ্ডমুণ্ডের কর্তা তিনি, কিন্তু তিনি তো ঘরে রাজার ছবি টাঙাননি। তবে কার ছবি টাঙিয়েছেন? কারুর নয়, বাবার ঘরে কোনো ছবিই নেই। আমার ঘরে কিন্তু অন্য ছবি আছে। কই, কোথায়? দেখছি না তো। এসো আমার সঙ্গে, দেখাচ্ছি। সে উঠিয়া রাজার ছবির দিকে গেল। মনিকাও তাহার অনুবর্তিনী হইল। বিনায়ক ছবির ফ্রেমের উপর একটা বোতাম টিপিতেই রাজার ছবি উল্টাইয়া গিয়া তাহার স্থানে মহাত্মা গান্ধীর ছবি দেখা দিল। মনিকা কিছুক্ষণ বিস্ময়ে নির্বাক হইয়া তাকাইয়া রহিল, তারপর একটু অপ্রতিভভাবে হাসিল। ভুলে গিয়েছিলুম আপনি ইঞ্জিনিয়ার, বেশ কল বানিয়েছেন। সে ফিরিয়া গিয়া কাউচে বসিল। কিন্তু এতে একটা কথা প্রমাণ হল। কি প্রমাণ হল? প্রমাণ হল যে আপনার ভেতরে এক, বাইরে আর। আপনি সাদা লোক নন। এতে আশ্চর্য হবার কি আছে? পৃথিবীতে সাদা লোক কটা পাওয়া যায়? তুমি আজ যেভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছ, তার মধ্যেও তো লুকোচুরি রয়েছে। মনিকার মুখ একটু লাল হইল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনায়কের মুখের পানে চাহিল। লুকোচুরি কিছু নেই। আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বেশ তো, কিন্তু সেজন্য এই রাত্রে একলা আসার দরকার ছিল কি? অন্তত তোমার ছোট ভাই শম্ভু সঙ্গে এলে তো কোনো দোষ হতো না। মনিকা যেন একটু অস্বস্তি অনুভব করিল। একবার চকিত চক্ষে বাহিরের দ্বারের পানে তাকাইল। তারপর একটু তাড়াতাড়ি বলিল, একলা আসার দরকার ছিল। আমার কথা গোপনীয়। এ বাড়িতে আর কেউ নেই তো? কেউ না, সির্ফ তুমি আর আমি। বিনায়ক আর চোখে মনিকার পানে তাকাইল। মনিকার মুখে ক্ষণেকের জন্য শঙ্কার ছায়া পড়িল। তারপরই সে সোজা হইয়া বসিল। তাহার চক্ষু প্রচ্ছন্ন উত্তেজনায় প্রখর হইয়া উঠিল। বিনায়ক তাহা লক্ষ্য না করিয়া বাক্স হইতে সিগারেট লইতে লইতে প্রশ্ন করিল, আপত্তি নেই? খেতে পারি? স্বচ্ছন্দে। সিগারেট ধরাইয়া বিনায়ক কাউচের পাশে বসিল। কয়েকটা ধোঁয়ার আংটি ছাড়িয়া বলিল, এবার তোমার গোপনীয় প্রশ্ন আরম্ভ হোক। মনিকা বিনায়কের পানে তাকাইল না। দেয়ালে মহাত্মার ছবির উপর দৃষ্টি নিবদ্ধ রাখিয়া ধীরে ধীরে বলিল, আজ সকালে আপনি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছিলুম। চকিতে বিনায়কের দিকে উজ্জ্বল দৃষ্টি ফিরাইয়া মনিকা বলিল, বিয়ের প্রস্তাব করবার কি যোগ্যতা আছে আপনার? সিগারেটের ছাই সন্তর্পণে অ্যাশট্রেতে ঝাড়িয়া বিনায়ক নীরস কণ্ঠে বলিল, যোগ্যতার পরিচয় তো আজ সকালে তোমার বাবার কাছে দিয়েছি। আমি সরকারি ইঞ্জিনিয়ার, বর্তমানে 400 টাকা মাইনে পাই। ভবিষ্যতে মাইনে আরো বাড়বে। আমার স্বাস্থ্যও বেশ ভালো। আমি অযোগ্যতার কথা বলছি না। বিয়ে করবার নৈতিক যোগ্যতা আপনার আছে কি? কথাটা একটু পরিষ্কার করে না বললে বুঝতে কষ্ট হচ্ছে। বিনায়কবাবু, যে কুমারী আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে নৈতিক পবিত্রতা আশা করতে পারে, এ কথা আপনি স্বীকার করেন? নিশ্চয়ই স্বীকার করি। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি যে পুরুষের নৈতিক পবিত্রতা নেই তার বিয়ে করা উচিত নয়।
মনিকা কিছুক্ষণ স্থির নেত্রে বিনায়কের পানে চাহিয়া রহিল। তাহলে আপনি বিয়ে করতে চান কোন সাহসে? বিনায়ক গম্ভীরভাবে বলিল, আমার সে দাবি আছে। মনিকা অবিশ্বাসের তীক্ষ্ণ হাসি হাসিয়া উঠিল। বিনায়কবাবু, আপনি নিজেকে যতটা সাধু বলে প্রমাণ করতে চান, সত্যি আপনি ততটা সাধু নন। আজ আমি নিজের চোখে আপনাকে মদ খেতে দেখেছি। তাছাড়া শহরে আপনার অন্য বদনামও আছে। অসম্ভব নয়, বদনাম কার না হয়, কিন্তু মদের কথা যে বললে, আগেই বলেছি আমি মাতাল নই, নিয়মিত মদ খাই না। প্রমাণ করতে পারেন? এ কথা প্রমাণ করা যায় না। মহাত্মা গান্ধীও প্রমাণ করতে পারেন না যে তিনি লুকিয়ে মদ খান না। ওটা তার চরিত্র থেকে অনুমান করে নিতে হয়। তোমার কথাই ধরো, আজ তুমি একলা লুকিয়ে আমার বাড়িতে এসেছো। লোকে যদি মনে করে তুমি রোজ রাত্রে আমার বাড়িতে আসো, সে কথা কি সত্য হবে? আচ্ছা আচ্ছা, ও কথা ছেড়ে দিলুম। কিন্তু আপনি যে স্ত্রী জাতির সঙ্গ খুবই ভালোবাসেন, এ কথা অস্বীকার করতে পারেন? বিনায়ক হাসিয়া উঠিল। দগ্ধাবশেষ সিগারেট অ্যাস্ট্রের উপর ঘষিয়া নিভাইয়া বলিল, কি মুশকিল, অস্বীকার করতে যাব কোন দুঃখে? স্ত্রী জাতির সঙ্গ যদি ভালোই না বাসবো, তাহলে তোমাকে বিয়ে করতে চাই কেন? মনিকার দৃষ্টি ক্রুদ্ধ হইয়া উঠিল। হেসে ওড়াবার চেষ্টা করবেন না। 2 মাস হলো আপনি এই শহরে এসেছেন, এরই মধ্যে আপনার সব কীর্তি প্রকাশ হয়ে পড়েছে। অমিতা সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক তা সবাই জানে। বিনায়কের মুখ সহসা কঠিন হইয়া উঠিল। না, কেউ জানে না। অমিতার সঙ্গে আমার কি সম্পর্ক তা শুধু আমি জানি, আর অমিতা জানে। সত্যি? খুব গোপনীয় সম্পর্ক বুঝি? আমরা জানতে পারি না? অমিতা আমার ভাবি ভাদ্রবধূ। তোমরা জানো না, আমার ছোট ভাই বিলেত গেছে। অমিতা তাকে ভালোবাসে। মনিকা থতমত খাইয়া গেল। ও, তা তাই যদি হয়, তাহলে এত লুকোচুরির কি দরকার? লুকোচুরির কারণ অমিতার বাবা এ বিয়ের বিরুদ্ধে। তিনি জাতের বাইরে মেয়ের বিয়ে দিতে চান না। মনিকার দৃষ্টি নত হইল, কিন্তু তখনই আবার সে চোখ তুলিল। আচ্ছা, সে যেন হলো। মেয়ে স্কুলের টিচার মিসেস রমা গাঙ্গুলির সঙ্গে আপনার সম্বন্ধটা কিরকম? তিনি আমার বান্ধবী। বান্ধবী? ও কথাটার অনেক রকম মানে হয়। বিনায়ক ক্ষণেক গম্ভীর হইয়া রহিল। তারপর ঈষৎ ভর্ৎসনার স্বরে বলিল, মনিকা, আমার সম্বন্ধে তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু একটি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী বিধবা মহিলা সম্বন্ধে ওরকম ইঙ্গিত করলে অপরাধ হয়। মনিকার মুখে লজ্জার রক্তিমাভা ফুটিয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে তাহার মেরুদণ্ডও শক্ত হইয়া উঠিল। ক্ষণিক নীরব থাকিয়া সে ঈষৎ তিক্ত স্বরে বলিল, আর হাসপাতালের লেডি ডাক্তার মিস মল্লিকা, তিনিও কি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী মহিলা? তার সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠতা। বিনায়কের ঠোঁটের কোণে একটু হাসি খেলিয়া গেল। শ্রীমতী মল্লিকার সঙ্গে আমার সম্পর্ক একটু অন্য ধরনের। শিকারের সঙ্গে শিকারীর যে ঘনিষ্ঠতা, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও সেই রকম। ভুল বুঝো না, তিনি শিকারী আর আমি শিকার। ভাগ্যক্রমে এখনো অক্ষত শরীরে আছি। মনিকা হঠাৎ উঠিয়া দাঁড়াইল। বিনায়কও সঙ্গে সঙ্গে উঠিল।
মনিকা অস্থিরভাবে ঘরের এটা ওটা নাড়িয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল, যেন কিছুতেই তাহার মনের অসন্তোষ দূর হইতেছে না। বিনায়ক, আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না? মনিকা, কটা বেজেছে? আমি এবার বাড়ি যাব। ঘড়ি দেখিবার জন্য বিনায়ক পিছন ফিরিতেই মনিকা এক অদ্ভুত কাজ করিল। মদের শূন্য পেগটা তাহার হাতের কাছেই ছিল। ক্ষিপ্র হস্ত সঞ্চালনে তাহা মেঝেয় ফেলিয়া দিল। ঝনঝন করিয়া কাঁচ ভাঙা শব্দ হইল এবং প্রায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎবাতি নিভিয়া ঘর অন্ধকার হইয়া গেল। অন্ধকারের ভিতর হইতে মনিকার উচ্চকিত কণ্ঠস্বর আসিল, ওই যা, এ কি হল? আলো নিভে গেল। বিনায়কবাবু, বিনায়কবাবু, বিনায়কবাবু। কোনো ভয় নেই, মাঝে মাঝে এমন হয়। পাওয়ার হাউসে কোনো গোলমাল হয়ে থাকবে। তুমি যেমন আছো তেমনি দাঁড়িয়ে থাকো, নইলে পায়ে কাঁচ ফুটে যেতে পারে। আমি পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে আসছি। না না, আপনি কোথাও যাবেন না, আমার ভয় করবে। বিনায়কের হাসির শব্দ শোনা গেল। আচ্ছা, আমি দেশলাই জ্বালছি। সে ফস করিয়া দেশলাই জ্বালিল। অন্ধকার কিন্তু সম্পূর্ণ দূর হইল না। দুজনকে আবছায়াভাবে দেখা গেল। মনিকা সেই অস্পষ্ট আলোকে সাবধানে পা ফেলিয়া আবার কাউচে আসিয়া বসিল। দেশলাই কাঠি নিভিয়া গেল। আপনার কাচের গ্লাসটা ভেঙে ফেললুম। কি করে ভাঙল? কি জানি, অসাবধানে হাত লেগে গেছিল। বিনায়ক আবার দেশলাই জ্বালিল। তাহার মুখে একটু বাঁকা হাসি লাগিয়া আছে। মদের গ্লাস ভাঙার মধ্যে হয়তো নিয়তির কোনো ইঙ্গিত আছে। তা জানি না। আপনি অত দূরে দাঁড়িয়ে রইলেন কেন? কাছে আসুন, আমার যে ভয় করছে। বিনায়ক মনিকার কাছে গিয়া বসিল। দেশলাই নিঃশেষ হইয়া নিভিয়া গেল। আমার হাত ধরুন। হাত ধরলে দেশলাই জ্বালবো কি করে? দেশলাই জ্বালতে হবে না। কিছুক্ষণ নীরব। বিনায়ক মনিকার হাত ধরিয়া আছে কিনা অন্ধকারে তাহার দেখা গেল না। মনিকা, কি? ঘর অন্ধকার, জানি। তুমি আর আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। আমার মতো অসাধু লোকের সঙ্গে থাকতে তোমার ভয় করছে না? না। তোমরা অদ্ভুত জাত। সাধে পণ্ডিতেরা বলেছেন। পণ্ডিতদের কথা শুনতে চাই না। বেশ, চলো তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, আলো জ্বললে বাড়ি যাব। আলো কখন জ্বলবে ঠিক নেই, আজ রাত্রে নাও জ্বলতে পারে। মনিকা কথা বলিল না। ক্ষণেক পরে বিদ্যুৎবাতি যেমন হঠাৎ নিভিয়া গিয়াছিল তেমনি হঠাৎ জ্বলিয়া উঠিল। দেখা গেল দুজনে পাশাপাশি কাউচের উপর বসিয়া আছে। মনিকার ডান হাত বিনায়কের বাম মুষ্টির মধ্যে আবদ্ধ। মনিকা বিনায়কের মুখের পানে চাহিয়া মধুর আনন্দোচ্ছল হাসিল। তারপর উঠিয়া দাঁড়াইয়া নম্র কুহক কোমল স্বরে বলিল, এবার আমি বাড়ি যাই।
বিনায়কও উঠিয়া দাঁড়াইল। তুমি আজ আমাকে অনেক জেরা করেছ, আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি প্রশ্ন? আমি ভাগ্যবান কিংবা হতভাগ্য সেটা জানাবে কি? মনিকা বিনায়কের দিকে পিছন ফিরিয়া দাঁড়াইল, মুখ টিপিয়া একটু হাসিল। তুমি ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমার ভাগ্য মন্দ নয়। বিনায়কের মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। সে মনিকার সম্মুখে গিয়া তাহার একটি হাত নিজের হাতে তুলিয়া লইল। আর তোমার মনে সন্দেহ নেই? না। অন্ধকারের পরীক্ষায় পাশ করেছি তাহলে? হ্যাঁ। হ্যাঁ, কি বললে? অন্ধকারের পরীক্ষা? তুমি তুমি বুঝতে পেরেছ? তা পেরেছি। কি করে বুঝলে? খুব সহজে। তুমি যখন হাত দিয়ে গ্লাসটা ফেলে দিলে তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিল, ঘড়ির কাঁচে সবই দেখতে পেলুম। তারপরই আলো নিভে গেল। বুঝতে দেরি হলো না যে গ্লাস ভাঙার শব্দটা সংকেত। তোমার যে সহচরটি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি বারান্দার মেন সুইচ বন্ধ করে দিলেন। সহচরটি বোধহয় শম্ভু, না? মনিকা নীরব বিস্ময়ে ঘাড় নাড়িল। এরপরে তোমার এই রাত্রিরে আমার সঙ্গে দেখা করতে আসার প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল। অন্ধকারে আমি কোনো অসভ্যতা করি কিনা তাই পরীক্ষা করতে চাও। যখন বুঝতে পারলুম তখন পরীক্ষায় পাশ করা আর শক্ত হলো না। মনিকার মুখ আবার সংশয়াকুল হইয়া উঠিল। কিন্তু কিন্তু আমার সন্দেহ তো তাহলে গেল না? তুমি যদি জেনে শুনে... বিনায়ক হাসিয়া তাহাকে কাছে টানিয়া লইল। একটু সন্দেহ থাকা ভালো। কবি বলেছেন, ক্ষুদ্র হৃদয়ের প্রেম একান্ত বিশ্বাসে হয়ে আসে জড় মৃতবৎ, তাই তারে মাঝে মাঝে জাগায় তুলিতে হয় মিথ্যা অবিশ্বাসে। কিন্তু মনিকা, আমি যদি সত্যিই অসভ্যতা করতাম? শম্ভু এসে অবশ্য আমাকে উত্তম মধ্যম দিত, কিন্তু তুমি কি করতে? মনিকার মুখ কাঁদো কাঁদো হইয়া উঠিল। কি আর করতুম? তোমাকেই বিয়ে করতুম। তুমি কি আমার কিছু রেখেছ? আমার নিজের ইচ্ছে বলে কি কিছু আছে? দুহাতে মুখ ঢাকিয়া মনিকা কাঁদিবার উপক্রম করিল। স্নেহে আনন্দে বিনায়কের মুখ কোমল হইয়া উঠিল। সে মনিকার চুলের উপর একবার লঘু স্পর্শে হাত বুলাইয়া উচ্চ কণ্ঠে ডাকিল, ওহে শম্ভু, ভেতরে এসো। 18 বছরের হৃষ্টপুষ্ট বলবান যুবক শম্ভু একটি হকি স্টিক হাতে লইয়া প্রবেশ করিল এবং প্রসন্ন মুখে দন্ত বিকশিত করিল। শম্ভু, তোমার বোনকে শিগগির বাড়ি নিয়ে যাও। আর বেশি দেরি করলে আমার বদনাম রটে যাবে।